54 বছর পর বাংলাদেশ কিন্তু এখনো ঠিক হয়নি যে বাংলাদেশের এই যে রাষ্ট্রের আদর্শটা কি, তার মূল নীতি কি, তার মূল আদর্শটা কি, তার মূল্যবোধটা কি, এটা কিন্তু এখনো আমরা ঠিক করতে উঠতে পারিনি। সাবির ভাই, ধরেন আমার ধারণা যে যদি বাকশাল কায়েম করা যেত, প্রতিষ্ঠিত করা যেত, বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি দারুণ হতো। যাই হোক, যেটা হয় নাই সেটা বাদই। তো বঙ্গবন্ধু যে ঐক্যমত্য জাতিকে একত্রিত করতে পারলেন না, এখন আমরা দেখি বাংলাদেশে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। আমরা জাতি হিসেবে আকাঙ্ক্ষা করি যে আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে একটা ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করবে। মানে এই সব কথা আমরা বলি কেন তাহলে? মানে শুনতে ভালো লাগে দেখে, শুধুই কি তাই? ঐক্যের ব্যাপারে একটা আমি ছোট একটা গল্প বলি। আওয়ামী লীগের একজন এমপি ছিলেন কর্নেল শওকত আলী, হ্যাঁ, মুক্তিযুদ্ধের একজন সেক্টর উপকমান্ডার বোধহয় ছিলেন। তো পরবর্তীকালে ডেপুটি স্পিকার হয়েছিলেন উনি। হ্যাঁ, ওনাকে আমি ইন্টারভিউ করেছিলাম 1992 তে বোধহয়। একটা শওকত অনেক গফু আর কি। হ্যাঁ, ওটা তো বিএনপির, ওটা কর্নেল শওকত আলী। ইনি হচ্ছেন অনেক লম্বা এবং সাদা চুল ছিলেন। যাই হোক, আমি ইন্টারভিউ করেছিলাম 1992 তে, এবং এই প্রশ্নটা আমি করেছিলাম যে মুক্তিযোদ্ধাদের মধ্যে ঐক্য আপনারা ধরে রাখতে পারলেন না কেন? তখন সে আমাকে ইন্টারেস্টিং জবাব দিয়েছিল যে দেখেন, 1971 যখন যুদ্ধ হয় তখন বিভিন্ন লোক বিভিন্ন অবস্থান থেকে এক জায়গায় এসেছিল, কারণ লক্ষ্য ছিল একটাই, পাকিস্তান হানাদার বাহিনীকে পরাস্ত করা যুদ্ধের মাধ্যমে। দেশ স্বাধীন হয়ে গেছে, তারপর ওই লোকগুলা যে যার অবস্থানে ফিরে গেছে। ঐক্য থাকবে কেন? মুক্তিযোদ্ধাদের মধ্যে ঐক্য তো শুধু মাত্র একটা কারণেই হবে, যুদ্ধের কারণে। যুদ্ধ শেষ, দেশ স্বাধীন, এখন তো তারা যে যার জায়গায় ফিরে গেছে। এখন হয়ে গেছে রাজনীতিতে তো সেভাবে ঐক্য আপনার হবে না, কারণ আপনাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন মতামত নিয়ে আসছেন, বিভিন্ন আদর্শ নিয়ে আসছেন। এবং আজকে দেখেন 54 বছর পর বাংলাদেশ কিন্তু এখনো ঠিক হয়নি যে বাংলাদেশের এই যে রাষ্ট্রের আদর্শটা কি, তার মূল নীতি কি, তার মূল আদর্শটা কি, তার মূল্যবোধটা কি, এটা কিন্তু এখনো আমরা ঠিক করতে উঠতে পারিনি। আমরা বলতে আপনারা বোঝাচ্ছি আর কি, মানে বাংলাদেশ আর কি, বাংলাদেশ। কারণ শুরু হয়েছিল একভাবে, তারপর ওটা পাল্টে গেল 75-এ, আবার এটা ফিরে আনার চেষ্টা করা হলো হাসিনা যখন 96 এবং 2009 আবার নির্বাচিত হলেন। এখন আবার ওটাকে অন্যভাবে দেখা হচ্ছে, এবং এই যে সংস্কার কমিশনগুলো কাজ করছে, তারা আবার নতুন করে সংবিধানের নতুন জিনিস ঢোকানোর চেষ্টা করছে। কাজে এখনো কিন্তু আমরা এক ধরনের হযবরল অবস্থায় আছি বাংলাদেশ। যে রাষ্ট্রটা কিন্তু একদিকে রাষ্ট্রটার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই, ভবিষ্যৎ ইন দ্য সেন্স যে তার যে স্বাধীনতা, তার যে স্বাধীন অস্তিত্ব, সেটা কোনোভাবে বিঘ্নিত হবে এই ভয় কিন্তু কেউ করছে না। কিন্তু রাষ্ট্রের এই স্বাধীন রাষ্ট্রের ভেতরে যে অস্থিতিশীলতা, সেটার পিছনে কারণই হচ্ছে যে 2-3 ধরনের রাজনৈতিক চিন্তাধারা একভাবে সাংঘর্ষিক পর্যায়ে চলে গেছে। সাংঘর্ষিক পর্যায়ে আগেও ছিল, একজনকে না একজনকে বিজয়ী হয়ে প্রতিষ্ঠিত হতে হবে, কিন্তু বাংলাদেশে সেটা সম্ভব হচ্ছে না। কেউ সেভাবে নিজের আদর্শকে দেশের আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারছে না। এইটা একটা বড় সমস্যা, যার ফলে আপনার কিছুদিন পরই আপনার এই জিনিসটা আসবে যে কে এই ইতিহাস বিকৃত করবে, সে ওই ইতিহাস বিকৃত করবে। একবার আমার মনে আছে, আমি যখন বাংলাদেশের সাংবাদিকতা করতাম, ডেইলি স্টারে ছিলাম, এক কলিগকে বলেছিলাম যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে একটা ভালো কম্প্রোমাইজ হয়ে যেতে পারে, বাংলাদেশি বাঙালি। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের রাষ্ট্র, আমরা বাংলাদেশি, আওয়ামী লীগ সেটা মেনে নিক, কিন্তু বাংলাদেশি জাতির পিতা হতে পারে শুধুমাত্র শেখ মুজিব, কারণ তিনি তো বাংলাদেশের প্রতিষ্ঠাতা। তো বিএনপি অ্যাকসেপ্ট করে নি। ধরেন বাংলাদেশি হোক, বাঙালি হোক, হ্যাঁ, এখন ধরেন আমার এথনিসিটি বাঙালি, এথনিসিটি, আমি জাতীয়তাবাদের কথা বলছি। জাতীয়তাবাদ তো আসে এথনিসিটি দিয়ে, রাইট? আপনি এটা কি দিয়ে বলবেন? আমরা সবাই বাংলাদেশি। আপনি যদি ভারতে আপনি আপনার জাতীয়তাবাদ এথনিসিটি থেকে আসে না। ভারতে দেখেন কত এথনিসিটি থেকে আসে, ভারতে কত এথনিসিটি, জাতীয়তা একটাই, তারা ভারতীয়। ধরেন সাবির ভাই, ধরেন আমি আমেরিকায় থাকি, ধরেন আমি আমেরিকান, এটা আমার ন্যাশনালিটি, রাইট? কিন্তু আমার এথনিসিটি কি? আমি বাঙালি। হ্যাঁ, দেন আমার জাতীয়তা হচ্ছে আমেরিকান। আমার এথনিসিটি হচ্ছে গিয়ে আমি বাঙালি। এথনিসিটি ভিন্ন জিনিস। ভারতে আপনি মারাঠি পাবেন, পাঞ্জাবি পাবেন, বাঙালি পাবেন, সবই পাবেন, কিন্তু তারা ভারতীয়, রাইট? বাংলাদেশে আপনি বাঙালি পাবেন, ত্রিপুরা পাবেন, চাকমা পাবেন, ত্রিপুরা পাবেন। আচ্ছা, এই তর্কটা আসলে বৃথা। আমার মনে হয় যে আমরা মূল যে আলোচনার মধ্যে ছিলাম সেইখানে যদি একটু আসি,
সরি আমি ইন্টারাপ্ট করলাম। না ঐক্যমত্য কমিশন নিয়ে কথা হচ্ছিল এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে 1971 সালে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আগে 7ই মার্চের ভাষণে আমরা বুঝি বা দেখি যে তখন তার একটি আঙুলের ইশারায় পুরো জাতি উঠতে বসত, মানে জাতিকে তিনি এতটাই ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং তার নামে তার ডাকে শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এইসব স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হলো। ভালো কথা, তার মানে তিনি জাতির সকলের নেতা ছিলেন, মানে তাকে যারা পছন্দ করতেন না তাদেরও নেতা ছিলেন, কারণ বিকল্প কোনো দ্বিতীয় তৃতীয় ব্যক্তির কথা নাম চিন্তা কারো মাথায় তখন আসেনি। ভালো কথা, সেই তিনি যখন 2 বছর স্বাধীনতার পরবর্তী 2 বছর 2.5 বছরের মাথায় জাতিকে আর সেই ঐক্যের জায়গায় ধরে রাখতে পারলেন না, এবং তার পরবর্তীকালে আরো যারা নেতা নেত্রী এসছেন, শেখ হাসিনা, খালেদা জিয়া বা জিয়াউর রহমান, এরশাদ, অনেকেই তো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসছেন, কেউ কিন্তু আর জাতিকে ওই ঐক্যের কাছাকাছিও নিতে পারেনি, বরং দিন যত গেছে সেখানে ডিভিশন আরো বেড়েছে। এখন বাংলাদেশে ঐক্যমত্য কমিশনের নামে যে একটা কমিশন বা যে একটা প্রক্রিয়া চলছে বাংলাদেশে, সেখানে তো আরো ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে। তারা ঐক্যমত্য কমিশন এমন কিছু একটা করতে যাচ্ছে যেখানে বাংলাদেশের 30 to 40% মানুষের কোনো ধরনের কোনো রিপ্রেজেন্টেশন, মতামতের চিন্তাও করা হচ্ছে না। আমি বলছি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি। আপনি 71 সালের কথা যদি বাদও দেন, আজকেও যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, আওয়ামী লীগ তো কিছু ভোট পাবে, সেটা 20%, 30%, যে কোনো একটা পার্সেন্টেজ তো ভোট পাবে। আমি বলছি না তারা 70-80% ভোট পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাতের ভোটের মতো ক্ষমতায় চলে যাবে, কিন্তু সেই জনগোষ্ঠীকে আপনি উপেক্ষা করছেন, এটি তো হতে পারে না। আওয়ামী লীগের নেতৃত্ব, শেখ হাসিনা অপরাধ করেছেন, শেখ হাসিনার বিচার করেন। ওবায়দুল কাদের অপরাধ করেছেন, অপরাধ করলে প্রমাণ করেন, আদালতে বিচার করেন। কিন্তু আওয়ামী লীগ ইটসেলফ একটা পলিটিক্যাল পার্টি, সেই পলিটিক্যাল পার্টির হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থক আছেন, যাদেরকে আমরা গত 3 দিন আগে 15ই আগস্টে শহীদ আমরা ধানমন্ডির 32 নম্বরে তাদের অনেককে যেতে দেখেছি। এই সরকারের প্রবল রক্তচক্ষু, ভয় ভীতি, পুলিশ, সেনাবাহিনী, মিলিটারি উপেক্ষা করেও কিন্তু তারা গেছেন। ছোট্ট করে হাতের মধ্যে ফুল নিয়ে একটা বয়স্ক মহিলা গিয়েছেন, রিক্সা চালক গিয়েছেন, একজন মাদ্রাসা শিক্ষক আলেম গিয়েছেন, এরকম অনেক মানুষ গিয়েছে। আমি নিজে দেখেছি যে অনেকে যেতে পারেনি, দূর থেকে দেখেছে। তো এই মানুষগুলো তো কোনো অপরাধ করেনি, তারা বিদেশে টাকা পাচার করেনি, তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না, তারা কাউকে খুন করেনি, কিন্তু তাদের তাদের মনের ভিতরে বঙ্গবন্ধু আছে, মনের ভিতরে আওয়ামী লীগ আছে, মনের মধ্যে বাংলাদেশের প্রতি, শেখ হাসিনার প্রতি বা ভালোবাসা আছে। ভালোবাসা আমার বাবার প্রতি থাকতে পারে। এখন আমার বাবা যদি কোনো দোষ করে, তার বিচার হবে না? আমি আমার বাবাকে ভালোবাসি বলে? তো আমার বাবা যদি অপরাধ করে থাকেন, বাবাকে বিচার করেন, কিন্তু আমাকে কেন আপনি কথা বলতে দিবেন না? আমাকে কেন রাস্তায় বের হতে দিবেন না? তো যে ঐক্যমত্য কমিশন বাংলাদেশে এই এত বিরাট সংখ্যক মানুষের মতামতকে উপেক্ষা করে একটা একপেশে ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করে, এটাকে তো কোনোভাবে ঐক্যমত্য বলা সম্ভব না। এটা হচ্ছে একটা তাদের একটা প্রেসক্রিপশন, তারা একটা একটা ফর্মুলার ভিতরে, একটা মেশিনের ভিতরে ঢুকিয়ে এটাকে তারা একটা জায়েজ করার ফর্মুলা তৈরি করেছে, যে সেই ফর্মুলার নাম দিয়েছে ঐক্যমত্য কমিশন। আসলে এই ঐক্যমত্য কমিশনের উদ্দেশ্য হচ্ছে 72-এর সংবিধানকে নাকচ করে, খারিজ করে এমন কিছু একটা ঢুকানো, যার মাধ্যমে ওই যে সাবির ভাই শুরুতে বলছিলেন যে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে আসলে 71-এর না, ওটা 47-এর ভিতর দিয়ে, 47-এর ধারাবাহিকতায় 71, এবং মূল স্বাধীন আমরা হয়েছি আসলে 24-এ এসে, এবং সেটাই হচ্ছে আমাদের আসল স্বাধীনতা। এই উদ্দেশ্য নিয়ে এই রাজনীতির যে বয়ান, এই বয়ান শব্দটাও আজকাল নতুন করে আমরা শুনতে পাচ্ছি, আগে এই সব শব্দ কম ব্যবহৃত হতো। কারণ আমিও তো সাবির ভাইয়ের কাছাকাছি না হলেও দীর্ঘদিন 91 সাল থেকে বাংলাদেশে সাংবাদিকতা করি, সেই হিসাব করলে তো 34 বছর মোটামুটি হলো। তো এইরকম রাজনৈতিক বয়ান কখনো শুনি নাই যে একটা দলকে, গোষ্ঠীকে একদম বাদ দিয়ে, হ্যাঁ আওয়ামী লীগের আমলে যেটি হয়েছে যে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করে তাদের দলকে নিষিদ্ধ করা হয়েছিল, সেটির একটা ভিন্নতর বাস্তবতা ছিল। জামায়াতে ইসলামী ঐতিহাসিকভাবে স্বীকৃত, তাদের গোলাম আজমের নিজের মুখে আমি নিজে শুনেছি, তারা বলেছেন, বিভিন্ন জায়গায় লিখেছেন যে তারা বাংলাদেশের চাই নাই। এবং এই যে কিছুদিন আগে ব্যারিস্টার রাজ্জাক মারা গেলেন, তিনি ইন্টারভিউতে আমাদের সঙ্গে বলেছেন যে আমি বহু চেষ্টা করেছি জামায়াতকে দিয়ে 71-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়ানোর এবং বাংলাদেশের রাজনীতির সঙ্গে একভূত হওয়ার। তো সেই বাস্তবতার সঙ্গে তো আপনি
আওয়ামী লীগের বাস্তবতাকে মিলাতে পারবেন না। আওয়ামী লীগ অনেক লোককে হত্যা করেছে, আওয়ামী লীগের সরকারের সময় পুলিশ হত্যা করেছে, বিডিআর হত্যা করেছে, বা অন্যরা হত্যা করেছে, মিলিটারি হত্যা করে থাকতে পারে। তো এই সরকারের আমলে হচ্ছে। হত্যাকাণ্ড তো সকল হত্যাকাণ্ডই পাপ। একজনকে হত্যা করা, ওই যে হাদিস করেন, আমি তো অত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না, কিন্তু শুনেছি বিজ্ঞজনেরা বলেন যে একজন মানুষকে যদি হত্যা করো তাহলে তুমি যেন পুরো মানবতাকে হত্যা করলা, আর একজন মানুষকে তুমি যদি বাঁচাও জীবন, তাহলে তুমি পুরো মানবতার জীবন বাঁচালে। এটা আমাদের মহানবী কোথাও বলেছেন, আমি জানি না কোন জায়গায় বলেছেন। তো তাহলে আমার বক্তব্য হচ্ছে যে একজন মানুষকে হত্যা করাও যদি অপরাধ হয়, একজন মানুষকে আমি যদি হত্যা করি আমার ফাঁসি হবে, আর 1 লক্ষ মানুষকে হত্যা করলেও ফাঁসি হবে। হিটলারেরও ফাঁসি মানে হতো যদি বেঁচে থাকতো বা তাকে পাওয়া যেত এরকম সময়। আর একজন মানুষ যে চোরা একটা লোক পাড়ায় চিন্তাই করতে গিয়ে একজনকে পেটে ছুরি মেরে তাকে হত্যা মানে তার মৃত্যুদণ্ড হলো, সেই বাস্তবতায় তাহলে প্রফেসর ইউনূসের সরকারের আমলে এই যে সেনাবাহিনীর গুলিতে সেদিন গোপালগঞ্জে মানুষ মারা গেল, আরো এখানে সেখানে মানুষ মারা গেল, এগুলির হুকুমের আসামি কে হবেন? এগুলোর জন্য কোনোদিন কোনো বিচার হবে না, মামলা হবে না। মামুন ভাই, আপনি তো আমি শেষ করি, যেই কারণে আপনি না আমি সেই আলোচনায় যাচ্ছি না, আমি কি সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে এমন কোন সরকার কি বাংলাদেশে কোনোদিন ছিল যেই সরকারের আমলে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি? কোথাও কম, কোথাও বেশি, এবং প্রত্যেকের বিচার হওয়া উচিত। আমি মনে করি সেই পুলিশের বিচার হওয়া উচিত, নির্দেশদাতার বিচার হওয়া উচিত, সরকার প্রধান হিসেবে যদি ইনভলভমেন্ট পাওয়া যায় অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত, আরো অন্যদের সকলের বিচার হোক, সেটি নিয়ে আমার বিন্দুমাত্র কোনো আপত্তি নেই, সংশয় নেই, সন্দেহ নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে যারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করে, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, তাদের জন্য আপনি কি স্পেস রাখলেন ঐক্যমত্য কমিশন বা প্রফেসর ইউনূসের সরকার বা অন্য যারা আছেন এখন উপদেষ্টা মন্ডলীতে? তারা কি এই কথাটা কখনো ভাবে? এবং যদি কখনো কোনো আলোচনায় টকশোতে সাংবাদিক বন্ধুরা মাঝে মধ্যে এই প্রশ্ন উত্থাপন করতে গেলে বলে যে এগুলি হচ্ছে পুরনো ধ্যান ধারণার আলোচনা, এখন আওয়ামী লীগ ইত্যাদি যারা বলবেন তারা ফ্যাসিস্টের দোসর, তাদেরকে আমরা বয়কট করব, তাদেরকে আমরা ঘেরাও করব, তাদেরকে আমরা মানে অমুক করব, মব করব, ফলে এই কথা বলার কেউ সাহসও পায় না। তো সেই যদি বাস্তবতা হয় তাহলে কিসের ঐক্যমত্য, কিসের কমিশন, আর কিসের কি? এটা হচ্ছে আপনি যা চাচ্ছেন তাই করার জন্য একটা ওই যে থাকে না যে জিয়াউর রহমানের হ্যাঁ না ভোটের মতো। আমি তখন স্কুলে পড়তাম ছোটবেলায়, আমি বোধহয় 300-400 ভোট দিয়েছিলাম। স্কুলের বাক্স ছিল দুইটা, একটা হ্যাঁ লেখা একটা না লেখা, ব্যালট বাক্স ছিল, এবং আমাদের মতো সব 1-2 এর বাচ্চারা ব্যালট বাক্স ভরে দিত, এবং পরের দিন বিরাট নির্বাচনের ফলাফল হলো যে হ্যাঁ বিপুল ভোটে জিয়াউর রহমান হ্যাঁ জয়যুক্ত হয়েছে এবং তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। হেলিকপ্টার থেকে করা হতো, পাঠানো হতো আমার মনে আছে। আমি গ্রামে ছিলাম তো তখন অত হেলিকপ্টার দেখি নাই, আমি সাধারণ অভিজ্ঞতার কথা বললাম। আমি বলছি যে বাংলাদেশের রাজনীতির কলঙ্ক আজকের নতুন না, এটাই ছিল সব সময়, কিন্তু এখন সেটি সকল সীমা ছাড়িয়ে গেছে। আমার মনে হয় আমি অনেক কথা বলেছি, সময়ও শেষ হয়ে আসছে। সাবির ভাই নিশ্চয়ই কিছু বলবেন। মামুন ভাই হচ্ছেন কালচারাল ফ্যাসিস্ট, তার মতো অনেক প্রথিতযশা সাংবাদিক, তারপরে তারকাদেরকে দেখলাম কালকে জুতো পেটা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারকাদেরকে না, কারেকশন, তারকাদের ছবিকে, তারকাদেরকে না, ওই আর কি শব্দ প্রয়োগে সচেতন হতে হবে আর কি। কেমন মামুন ভাই ভয় লাগে? আপনি তো হত্যা মামলার আসামি ভাই। না, ভয়ের কি আছে? এটা তো হাস্যকর, মানে এটা আমার কাছে চরম হাস্যকর একটা ব্যাপার মনে হয় যে মানুষ কতটা নিম্ন রুচির হলে, নিম্ন প্রকৃতির হলে, যে একজন, আমরা যদি এমন কোন আইন নাই বাংলাদেশে যে কাউকে শ্রদ্ধা জানানো যাবে না, বঙ্গবন্ধুকে হোক, জিয়াউর রহমানকে হোক, বা ইভেন যে কারো একটা নিকৃষ্ট লোককেও যদি কেউ শ্রদ্ধা জানাতে চায়, তাকে শ্রদ্ধা জানাতে তো এই যে কি বলে যুদ্ধাপরাধীদের যাদের ফাঁসি হয়েছে তাদেরকে মানুষ শ্রদ্ধা জানে না, তাদের দলের অনুসারীরা এই যে দেলোয়ার হোসেন সাঈদীকে বা সাকা চৌধুরীকে, কাদের মোল্লাকে জামাতের নেতারা গিয়ে শ্রদ্ধা জানায় না? তো সেখানে কি কেউ তাদেরকে বাধা দিতে যায়? যে কোন প্রেস সেক্রেটারি বলেছে কোনোদিন যে এই ওকে শ্রদ্ধা জানাতে গেলে তোমাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে? কি আইন আছে প্রেস সেক্রেটারির হাতে? তারা আমি শেষ করি। না ভাই, তুমি একটা প্রশ্ন করেছো, সেটার উত্তরটা তো শুনতে হবে তোমাকে, তারপরে না অন্য বিষয় আসবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে শ্রদ্ধা জানানোর কোনো আইন নাই বাংলাদেশে, যে শ্রদ্ধা জানানো যাবে না সেরকম আইন আগে পাশ করতে হবে, তারপরে এই প্রেস সেক্রেটারিকে বলতে হবে যে বাংলাদেশের এই দণ্ডবিধির এত ধারা অনুসারে যদি কেউ শ্রদ্ধা জানাতে যায় শেখ মুজিবের বাড়িতে, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। তো কোনো আইন তো নাই। গায়ের জোরে তো কথা বলা যায় না, গায়ের জোরে কথা বলতে পারে আহাম্মক লোকজন। তো আমি তো এটি আমার মুখে উচ্চারণ করতে চাই না যে সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি এরকম আহাম্মকের মতো কথাবার্তা কেন বলবেন। এক, দ্বিতীয় হচ্ছে পুলিশ মাঝে মধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা দেয়, যে
অত তারিখে অমুক জায়গায় পার্টিকুলার কয়েকটা জায়গা থাকে যে কেউ সমবেত হতে পারবে না, যেমন প্রধান উপদেষ্টার বাড়ির সামনে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, বা রাষ্ট্রপতির বাড়ির সামনে, ক্যান্টনমেন্টে বিশেষ বিশেষ জায়গা থাকে। সেরকম যদি হতো যে ঢাকা মহানগর পুলিশ একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে 15ই আগস্ট সকাল বা আগের রাত, মধ্যরাত থেকে শুরু করে পরবর্তী 24 ঘন্টা ধানমন্ডি 32 নম্বর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এই আশঙ্কায় একটা সভা সমাবেশ নিষিদ্ধ করা হলো, তারপরেও ইন্ডিভিজুয়ালি আপনি আমি গিয়ে ফুল দিয়ে গোপনে চলে আসতে পারি, আমরা সভা সমাবেশ মিছিল করব না। সেই রকম জায়গায় যখন একটা মানুষ, সাধারণ রিক্সা চালক বা সাধারণ একটা গৃহিণী বা একজন মায়ের সমান বয়সী মানুষ ফুল দিতে যায়, তাকে হেনস্থা করা হয়, তাকে মবের শিকার হতে হয়, সেইখানে আমি তো অনেক ভাগ্যবান যে আমাকে তো আমার ছবিতে ফুল দিয়েছি বলে বা শ্রদ্ধা জানিয়েছি বলে ফেসবুকে, তাও বাস্তবে না, আমার ছবিতে ওখানে তারা জুতা মেরেছে। তো এটা এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? এটি কোন ধরনের গণতন্ত্র, কোন ধরনের সভ্যতা? আমাকে একটু বুঝান যে পৃথিবীর কোন আইনে আছে যে আপনি কাউকে অন্তর থেকে শ্রদ্ধা জানিয়ে একটা চিঠি লিখলেন বা একটা ভালোবাসা প্রকাশ করলেন, সেই জন্য আপনাকে জুতা পেটা করা হবে? এটা কোথাও আছে? বাংলাদেশে কি মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ নাম, যে তার নাম উচ্চারণ করলেই তাকে জেলে নিয়ে যেতে হবে? এটা কোন আইনে প্রফেসর ইউনূসের সরকার করেছে? কেন করেছে? এর ব্যাখ্যা দেওয়ার মতো কোনো যোগ্যতা এই সরকারের কারো আছে? আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে যারা সকলেই তো আমাদের ভাই বন্ধু, তাদের সঙ্গে আমরা দীর্ঘদিন রাস্তায়, মাঠে ঘাটে, পথে কাজ করেছি, টকশো করেছি, কিন্তু এখন হঠাৎ করে দেখি তাদের ভিন্ন চেহারা। এই অসমাপ্ত আত্মজীবনীর কথা বলে আপনি আলোচনা শুরু করেছিলেন। অসমাপ্ত আত্মজীবনী নিয়ে শেখ হাসিনাও অতটা উচ্ছ্বাস কোনোদিন প্রকাশ করেনি যতটা উচ্ছ্বাস আসিফ নজরুল প্রকাশ করেছেন টেলিভিশনে। এখন সেগুলি টেলিভিশনে ভাইরাল, কিন্তু কই, আজকেও দেখলাম পোড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায় অসমাপ্ত আত্মজীবনী থেকে শুরু করে বঙ্গবন্ধুর বই, হাসিনার বই। আমাদের আমাদের মহাপণ্ডিত বিজ্ঞ উপদেষ্টারা তো কিছুই বলছেন না। এই হচ্ছে আমার বাংলাদেশ। আমি এতে ভয় পাওয়ার কিছু না। ভয় পাবো আমি যদি কোনো চুরি ডাকাতি করতাম, খুন খারাপি করতাম, টাকা পাচার করতাম, কারো জমি লুট করতাম, কারো বাড়ি দখল করতাম, তাহলে ভয় পাওয়ার ব্যাপার থাকতো। আমি তো এসব কোনো অপরাধ করিনি, আমি কেন ভয় পাবো?